হৃদমায়ার প্রেমগাথা পর্ব সংখ্যা ৩৪ লিখেছেন রিক্তা ইসলাম মায়া। সঙ্গে আমি আছি মাহি। হ্যাঁ বন্ধুরা, আমার যদি গল্প অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে এবং তোমাদের মতামত জানাবে। জামাল সাহেবের কথায় আরিফ হ্যাঁ বা না তেমন কিছুই বলেনি, শুধু ধীর স্থিরভাবে নিজের খাওয়ায় মনোযোগ হলো। আরিফকে চুপ করে যেতে দেখে জামাল সাহেব বুঝলেন আরিফ ওদের কথায় সম্মতি জানবে। সে এই বিয়েটা নিয়ে ভাববে। উপস্থিত সবাই খাবার টেবিলে নিশ্চুপ হয়ে খেতে লাগলো। কেউ আর আগ বাড়িয়ে কোনো কথা বলল না। শফিকুল ইসলাম খেতে খেতে নীরবতা ভেঙে আবারও গম্ভীর গলায় বলল, তুমি চট্টগ্রামে ফিরে যাচ্ছ কবে? কাল রাতের ট্রেনে ফিরবো বাবা। আবার কবে আসবে? 1 সপ্তাহ পরই ফিরে আসবো। হাতে কাজগুলো শেষ করেই চলে আসবো। মায়া আর জুই যাবে না তোমার সাথে? না বাবা, ওদের নিব না। এখন গিয়ে আবার 1 সপ্তাহ পর ফিরে আসাটা ঝামেলা হয়ে যাবে। ওরা থাক, বিয়ের শপিং টপিং করুক, আমি খুব জলদি ফিরে আসবো। খাবার টেবিলে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে সবাই যার যার মতো করে চলে গেল। অথচ মায়া জানলই না ওর অগোচরে ওর বিয়ের তোড়জোড় চলছে বড়দের মধ্যে। আরিফ বাপ চাচার কথা মতো সে চেয়ারম্যান সাহেবের বড় ছেলে নাদিমের সঙ্গে দেখা করলো। নাদিমকে আরিফের বেশ ভালোই লাগলো। বেশ আন্তরিকতার ছেলে, তেমন খারাপ কিছু চোখে পড়েনি। তারপরও আরিফ এই মুহূর্তে তার মতামত দিতে পারল না। ভাবলো আগে মুক্তার বিয়েটা শেষ করুক, তারপর না হয় সেই বিয়েটা নিয়ে চিন্তা করবে। গ্রীষ্মকালীন তপ্ত রোদে গা জ্বালা ভাব, অল্পতে গায়ে আগুন লাগার মতন তাপমাত্রা। যান্ত্রিক শহরের কর্মজীবী মানুষজন এতটাই ব্যস্ত যে তপ্ত রোদের প্রখরতা বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনি তাদের ব্যস্ততা। বরং চাকরিজীবী শুরু করে রিক্সাওয়ালা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে নিজেদের রোজগার কর্মে ব্যস্ত। এমন একটা কাঠফাটা তপ্ত রোদ মাথায় নিয়েই ঢাকা বসুন্ধরা সিটি কমপ্লেক্স শপিং মহলের সামনে উপস্থিত হলো আরিফ। সঙ্গ তার 3 বোন, মুক্তা, মায়া, জুই। মূলত আজ মুক্তার বিয়ের শপিং, আর তার জন্য ফাহাদের পরিবার থেকে ডাক পড়েছে ওদের। বিয়ের মাত্র আর 5 দিন বাকি, অথচ এখনও বিয়ের শপিং করা হয়নি বলে জরুরি তলবে মুক্তাকে নিয়ে ঢাকায় আসতে হয়েছে আরিফকে। প্রথমে ফাহাদ যেতে চেয়েছিল আশুগঞ্জ থেকে মুক্তাকে নিয়ে আসতে, কিন্তু আরিফ বড় ভাই হিসেবে ফাহাদকে আসতে মানা করলো, সে নিয়ে যাবে বলে। আসলো কথা বিয়ের কেনাকাটা কনে পক্ষের বাকি। এবার হাতে হাতে তারাও বিয়ের কেনাকাটা করে ফেলতে চাই আজ। আরিফ মলের বাহিরে পার্কিং এরিয়াতে আসতে দেখা পেল খান পরিবারের মানুষদের। ফাহাদের পরিবার হতে শুরু করে হেনা খান, আরাফ খান সকলেই উপস্থিত। তোড়জোড় করে যে সবাই চলে এসেছে শপিংয়ে সেটা বুঝতে বাকি নেই আরিফের। আরিফ হেনা খানদের উদ্দেশ্যে এগিয়ে যেতে যেতে এক পলক তাকালো উপস্থিত সকল সদস্যের দিকে। খান বাড়ির মহিলা সদস্যদের মধ্যে উপস্থিত সবাই আছে, কেউ বাদ পড়েনি। শুধু ছেলেদের সংখ্যা কম দেখলো গুটি কয়েক বডিগার্ড আর 5 জনের মতন পুরুষ মানুষকে চোখে পড়লো শুধু। তাদের মধ্যে আরাফ খান বর হিসেবে ফাহাদ, বাকি 3 জন তাগড়া ছেলেদেরকে সরি বন্ধুরা, চোখের দেখা দেখেছিল। তাদের মধ্যে আরাফ খান বর হিসেবে ফাহাদ, বাকি 3 জন তাগড়া ছেলেদেরকে আরিফ চেনে। চোখের দেখা দেখেছিল কয়েকবার ছেলেগুলোকে, 1-2 বার কথাও হয়েছিল। সোহাগ, সৌরভ, আরাফ খানের বড় মেয়ের 2 ছেলে। তারা যমজ, আরিফের পাশাপাশি বয়স। বাকি একজন ফাহাদের ছোট ভাই সুমন, এবার অনার্স কমপ্লিট করে মাস্টার্সে পড়ছে। আরিফের 2 বছরের জুনিয়র। এছাড়া আরিফের আর কাউকে চোখে পড়ল না, এমনকি হৃদের বাবা মা ভাইকেও না। আরিফ জানে হৃদ খানের মতন মানুষ কখনো এসব মেইলি শপিংয়ে আসবে না, কিন্তু হৃদের মা আর ছোট ভাই রাদিফের অনুপস্থিতি কারণটা বুঝলো না সে। তারা তো আসতেই পারে না কি? তাছাড়া আয়ন ভাইকে আশেপাশে কোথাও চোখে পড়ল না আরিফের, কিন্তু আয়নের মা বোনকে ঠিকই দেখা যাচ্ছে হেনা খানের পাশে। আরিফ খান পরিবারের সাথে মিলিত হতেই নম্রতা নিয়ে সকলের সঙ্গে কৌশল বিনিময় করল। মুক্তা পা ছুঁয়ে শ্বশুরবাড়ির গুরুজনদের সালাম করল। এর মাঝে অন্তত খুশি মনে মুক্তাকে গ্রহণ করলো হেনা খান।
মায়া জুঁইকেও বেশ আদুরে মাথায় হাত বুলিয়ে দিলেন তিনি। সবার যখন ভালো মন্দ কুশলাদি পর্ব শেষ হলো, তখন সবাই একত্রে ঢুকলো মলের ভিতরে। হেনা খান নিজের মেয়েদের নিয়ে মুক্তার জন্য এক একটা সেকশন থেকে এক একটা জিনিস কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়লে আরাফ খানকে জানিয়ে মায়া আর জুঁইকে নিয়ে আলাদা হয়ে গেল নিজেদের কেনাকাটা করতে। পরিবারে মা বাবা ভাই বোন চাচা চাচির সঙ্গে আত্মীয় ধর মেয়েদের হলুদের শাড়ি গহনাপত্র সব কিছু আরিফ মায়া আর জুঁইয়ের পছন্দের কেনাকাটা করছিল। ঠিক তক্ষুনি আরিফের সঙ্গে ফোনে যোগাযোগ করতে করতে কোথা থেকে শপিং মলে হাজির হয় চেয়ারম্যান সাহেবের বড় ছেলে নাদিম। আরিফ আগে থেকে জানতো নাদিম আসবে। নাদিম নিজের স্কলারশিপের ভিসার দৌড়াদৌড়ির জন্য ঢাকা থাকছে নিজেদের ফ্ল্যাটে। সেজন্য আরিফের সঙ্গে যোগাযোগ করে এই মুহূর্তে চলে আসলো শপিং মলে। চলে আসলো বলতে নাদিমকে আলাদাভাবে দাওয়াত করা হয়েছে আরিফের পরিবার থেকে। মূলত মুক্তার বিয়ের জন্য মায়ের পরিবার থেকে বিশেষভাবে চেয়ারম্যান সাহেবের পরিবারকে দাওয়াত করা হয়েছে। আর সেজন্য চেয়ারম্যান সাহেবের বাড়ির মানুষজনের টুকটাক যাতায়াত বেড়েছে মায়াদের বাড়িতে। মায়া জুঁই এসবের কিছু জানে না, আর না কেউ তাদের এসব বিষয়ে অবগত করেছে। নাদিমের সঙ্গে আরিফের মলের ভিতর দেখা হতে নম্রতায় হাত মিলিয়ে সালাম দিতে দিতে নাদিম বলল, ভাইয়া ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, তুমি? জি ভাইয়া আলহামদুলিল্লাহ আছি। আব্বু পাঠালো আমাকে, বলল আপনারা এখানে এসেছেন, আপনাদের খেয়াল রাখতে। আসতে রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো ভাইয়া? আঙ্কেল আন্টি বাসার সবাই ভালো আছেন? সৌজন্য বজায় আরিফও হাসলো। নাদিম আরিফের চেয়ে বছর দুয়েকের ছোট হবে, অথচ ব্যবহারে সে বরাবরই মুগ্ধ হয়। তবে আজ এখানে নাদিমকে আসতে অনুমতি দেওয়ার কারণ হলো সে খুঁটিয়ে দেখতে চায় নাদিম মায়ার জন্য কতটুকু ভালো হবে। তাছাড়া বিয়ে ঠিক হওয়ার পর পাত্র হিসেবে আজকাল ছেলে মেয়েদের মতন অশালীন হয়ে পড়বে মায়ের সাথে, নাকি সত্যি ভদ্রতা বজায় রেখে চলবে, সেটার জন্যই আরিফাত সারাদিন নাদিমকে নিজেদের সঙ্গে রাখবে বলে ঠিক করল। তাছাড়া আজকালকার লোক দেখানো ভদ্রতা সবাই দেখায়, তবে চোখের দেখা ভদ্রতা সে সবসময় সঠিক হবে এমনটাও না। সে তার আদুরে বোনকে এভাবে কারোর হাতে তুলে দিব না যতক্ষণ না পর্যন্ত আরিফের মনের খচখচ দূর হচ্ছে, ততক্ষণ পর্যন্ত। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, তবে আমাদের আসতে রাস্তায় তেমন কোনো অসুবিধা হয়নি, কিন্তু তুমি এসেছো ভালো হয়েছে। চলো সামনে যাই, ওরা সবাই সামনের দোকানে আছে। জি চলুন। আরিফ নাদিমের সঙ্গে সামনে হাঁটতে হাঁটতে জানতে চাইল, তোমার পরিবার কেমন আছে নাদিম? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে। তোমার স্কলারশিপের কি হয়েছে? ভিসা প্রসেসিং কাজ শেষ, আশা করছি সামনে মাসের 10 তারিখের ভিতর ফ্লাইট পড়বে। আরিফ ঘাড় বেঁকে তাকালো নাদিমের দিকে, তীক্ষ্ণ গলা বলল, আজকে তো 16 তারিখ মনে হয়। জি। তাহলে তুমি দেশে আর 24 দিনের মতো আছো? জি আরও কম হবে। আরিফ আর কথা বাড়ালো না। হাঁটতে হাঁটতে ভাষা ভাষা চোখে সামনে তাকিয়ে দেখলো দোকানের ভিতর মায়া আর জুঁই একরকম দেখতে ড্রেস নিজেদের জন্য পছন্দ করছে। মায়া মুখের মুক্ত হাসিটা চোখে বিঁধল আরিফের। সবার ছোট বোন মায়া, ওকে তাড়াহুড়ো করে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছে আরিফের ছিল না। কিন্তু যদি সব কিছু ঠিকঠাক হয় বা নাদিমের মধ্যে তেমন খারাপ কিছু চোখে না পড়ে, তাহলে হয়তো মুক্তার বিয়ের পর সপ্তাহেই মায়ের বিয়ে দিয়ে তোড়জোড় করবে চেয়ারম্যান সাহেব। ইতিমধ্যে আরিফকে রোজ কয়েকবার করে চেয়ারম্যান সাহেব কল দিয়ে সৌজন্যতা যোগাযোগ করে, খোঁজ খবর নেয়। আরিফ বেশ বুঝতে পারে মায়াকে ছেলের বউ হিসেবে ওনাদের অনেক পছন্দ হয়েছে, তাই তাড়াতাড়ি বিয়েটা করিয়ে রাখতে চান। শুধু যে চেয়ারম্যান সাহেবের পরিবারের মায়াকে পছন্দ হয়েছে এমনটা না। দ্বিতীয় সাক্ষাৎকারে নাদিমও আরিফকে আশ্বস্ত করে সে মায়াকে ভালো রাখবে, আর তার নিজেরও মায়াকে পছন্দ হয়েছে বেশ। সারাদিন পার করে রাত 8টা বাজলো ফাহাদের বিয়ের শপিংয়ের রীতি টানতে টানতে। তবে মায়াদের শপিং বিকাল দিকেই শেষ হয়েছিল, কিন্তু খান পরিবারের জন্য তারা বসেছিল ততক্ষণ। নাদিম নিজের সঙ্গে আনা গাড়িতে মায়াদের শপিং ব্যাগগুলো গুছিয়ে রাখলো হাতে হাতে। তারপর আরিফকে সঙ্গে নিয়ে মলের ভিতরে একটা রেস্টুরেন্টে ঢুকলো মায়াদের নিয়ে। ওরা 4 জন খাওয়া দাওয়া করে নিবে সেটা দৃষ্টিকটু দেখায় বলে খান পরিবারের সকলের জন্য খাবার প্যাক করলো নাদিম, যারা শপিং রেখে খেতে আসতে নারাজ ছিল তাদের জন্য। বাকি ছেলেরা সবাই ঠিক আসলো খেতে। আরাফ খান, ফাহাদ, সৌরভ, সোহাগ, সুমন, সেজুতি, তারা সবাই আরিফের সঙ্গে রেস্টুরেন্টে বসলো। সখ্যতা বজায়ে 2 টেবিল নিয়ে সবাই একত্রে
একত্রে খেতে বসে গেল। চমৎকার বিষয় হলো নাদিমের প্রাণচঞ্চলতার কারণ খানবাড়ির সকলেই অতি অল্প সময়ে মিশে গেল তার সাথে। আরাফ খানের তো সেই ভাব হলো নাদিমের সঙ্গে। ছেলেটাকে ওনার বেশ মনে ধরেছে। বৃদ্ধ বয়সে তিনি মানুষ চিনতে ভুল করে না। ছেলেটা আসলেই দারুণ। ফাহাদ সঙ্গেও জমিয়ে সখ্যতা দেখা গেল নাদিমের। আন্তরিকতা নিয়ে এটা সেটা সবার প্লেটে খাবার তুলে দিচ্ছে সে। যেহেতু মায়া জুই সেজুতি মেয়ে মানুষ, সেজন্য ওদের আলাদা টেবিলে বসানো হলো। নাদিম খাবার ফাঁকে ফাঁকে ঘাড় ঘুরিয়ে পিছন তাকালো। মেয়েদের টেবিলে খাওয়া দাওয়া হচ্ছে কিনা সেটাও খেয়াল করলো। আরিফ সবটা তীক্ষ্ণ নজর পরখ করলো। নাদিম খাওয়ার এক পর্যায়ে ওয়েটারকে ডেকে পাঠালো। আস্তে করে কি জানি বলল, কিন্তু তারপরে ওয়াটার তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে চলে গেল। তার একটু পরেই ট্রেতে আলাদা খাবার নিয়ে ফিরল। অথচ সবার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। এখন আবার নতুন খাবার কে খাবে? আরিফের মনে প্রশ্ন জাগতে দেখলো ওয়েটার মায়ের দিকে এগুচ্ছে। আরিফ তীক্ষ্ণ নজরে মায়ের প্লেটের দিকে তাকালো। তাদের সবার খাওয়া দাওয়াতে প্রায় শেষ দিকে, কিন্তু মায়া তখনও বসে বসে খাচ্ছে। প্লেটের ভরপুর খাবার দেখে যে কেউ বলবে মায়ের আরও ঘন্টাখানেক সময় লাগবে এই খাবার শেষ করতে। এর মাঝে ওয়েটার ট্রেতে করে মায়ের জন্য আলাদা খাবারটা নিয়ে এগিয়ে গেল। মায়ের মাংস ভাতের প্লেটটা হাত থেকে টেনে নিতে মায়া চোখ উঁচিয়ে তাকালো ওয়েটারের দিকে। বিনা শব্দে মায়া খাবার প্লেট ছেড়ে দিয়ে হাত গুটিয়ে নিল। বেশ বোঝাই যাচ্ছে সে মাংস ভাত খেতে পারছে না। তবে নাদিমের পাঠানো আলাদা ট্রেতে বাকি খাবারগুলো মায়াকে বেশ স্বাচ্ছন্দ্য খেতে দেখা গেল। মায়ের সেই স্বাচ্ছন্দ্যবোধটুকু নজর কাটল আরিফের। তীক্ষ্ণ দৃষ্টিতে মায়াকে এক পলক দেখে আরিফ খেতে খেতে তাকালো নাদিমের দিকে। খাবার পাঠিয়ে ছেলেটা আর মায়ের দিকে তাকায়নি, বরং এটা সেটা নিয়ে এটা সেটা নিয়ে আরাফ খান ও ফাহাদের সঙ্গে হাস্যোজ্জ্বল মুখে কথা বলছে। মায়ের প্রতি নাদিমের নিশ্চুপ খেয়াল রাখাটা বেশ নজরে লাগলো আরিফের। না, নাদিমকে ছেলেটা খারাপ। খাওয়া দাওয়া পাট চুকিয়ে গেল সবাই। খাবার বিল দেওয়ার সময় নাদিমকে দেখা গেল সে আরিফ বা ফাহাদ কাউকে বিল দিতে দেয়নি, বরং নিজ দায়িত্বে সব বিলের ঝামেলা সে মিটিয়ে নিল। এই আন্তরিকতাটুকু আরিফের ভালো লাগলো। বিয়ে হবে কিনা ঠিক নেই, অথচ সে তার আন্তরিকতা দেখেই যাচ্ছে। দীর্ঘ 8 ঘন্টা টানা শপিংয়ের পর খান পরিবারের সকলের শপিং শেষ করে ক্লান্তিতে সবাই গাড়িতে চড়ে বসলো। মায়াও বেশ ক্লান্ত। আরিফ এই রাতে আশুগঞ্জ ফিরে যেতে চাইলে হেনা খান বগল দাবা করে ওদের সবাইকে নিয়ে আসলো খান বাড়িতে। নতুন আত্মীয় বলে কথা, রাতে খাবারের আগে অন্তত তিনি যেতে দিতে নারাজ। খানবাড়ির সঙ্গে আনা 4টি গাড়িতে সবাই যার মতো করে উঠে গেল। মুক্তাকে বসানো হলো ফাহাদের গাড়িতে শাশুড়ির সঙ্গে। মায়া জুই সেজুতি বসলো নাদিমের গাড়ির পিছনের সিটে, নাদিম ড্রাইভিংয়ে। আরিফ পাশের সিটে বসতে গাড়ি ছুটলো খানবাড়ির গাড়ির পিছন পিছন। যেহেতু নাদিম আরিফের সঙ্গে এসেছে, তাই তারও দাওয়াত পড়লো খানবাড়িতে রাতের ডিনার শেষে সবাই একত্রে আবারও নাদিমের গাড়িতে করে আশুগঞ্জ ফিরে যাবে, এমনটাই সিদ্ধান্ত। ক্লান্তিতে হইচই করে সবাই বসে পড়লো খানবাড়ির ড্রয়িং রুম। ছোট বড় 25 সদস্যে ভরপুর ড্রয়িং রুম। গাড়ি থেকে নেমে মায়া জুই আর সেজুতি একত্রে খানবাড়ির ভিতরে পথে হাঁটছে। মায়া বেশ অস্থির। বারবার ভয়ার্ত চোখজোড়া এদিক সেদিক ছুটে যাচ্ছে হৃদের ভয়ে। মায়া সাহস করে তো খানবাড়িতে ঢুকে পড়ল। এখন পাছে না আবার হৃদের মুখোমুখি হয়ে যায় সেই ভয় পেল। লাস্টবার দুজনের সাক্ষাৎকারটা খুবই ভয়ঙ্কর ছিল। হৃদের রাগের শিকার হতে হয়েছিল মায়াকে। এখন যদি পুনরায় এসব কিছু আবারও এখানে ঘটে, তাহলে মায়ের আর সম্মান থাকবে না। ভয়ে দুরু দুরু বুকে মায়া জড়সড় হয়ে হাঁটলো জুয়ের সাথে। ওদের সঙ্গ নিয়ে পিছু পিছু আরিফ আর নাদিমকেও হাঁটতে দেখা গেল। খানবাড়ির ড্রয়িং রুমে পৌঁছাতে মায়া অনাকাঙ্ক্ষিতভাবে মুখোমুখি হলো শশীর সঙ্গে। হেনা খানের সঙ্গে ডাইনিংয়ে দাঁড়িয়ে সবার জন্য শরবতের গ্লাস ট্রেতে তুলে রাখছে, ঠোঁটে কোণে মিষ্টি হাসি। আরাফ খানের সঙ্গে মুক্তাকেও দেখা গেল ডাইনিংয়ের একটা চেয়ারে বসা। বাকিরা সবাই শরবত পান করেই যার যার রুমে অবস্থান করছে ফ্রেশ হওয়ার জন্য। হেনা খান মায়াদের ডাকলো ডাইনিংয়ে বসতে। গুটি
গুটি পায়ে সবাই সেদিকে এলো। একে একে চেয়ার টেনে বসে শরবতের গ্লাস গ্রহণ করলো। মায়া শরবতের গ্লাসে চুমুক দিতে দিতে বেশ কয়েকবার শশীকে দেখে নিল। এই নিয়ে দ্বিতীয়বার শশীকে দেখা মায়া। প্রথমবার যদিও মায়া এত লক্ষ্য করেনি বিয়ের ঝামেলায়, কিন্তু শ্রেয়ার মুখে শশী নামটা শুনে মায়া এখন মনোযোগ দিয়ে শশীকে বেশ কয়েকবার পরখ করলো আর চোখে। শশী মেয়েটা দেখতে দারুণ, যেমন লম্বা তেমন সুন্দর, ব্যবহারে ঠিক তেমনই ভদ্রতা, কাপড় চোপড়েও বেশ শালীনতা রয়েছে, অশালীন কিছুই চোখে পড়ল না। একটা টু পিসের জামা পরে ওনাটা কাঁধের দুপাশে দেওয়া, কথাবার্তায় বেশ স্মার্ট, কার কি লাগবে নাকি সেটাও সে নিজ দায়িত্ব দিচ্ছে। মায়া আরও একবার অকারণে শশীকে দেখল। মেয়েটিকে বেশ মনে ধরেছে মায়া, রিদ খানের সঙ্গে মানাবেও ভালো। মায়া শ্রেয়ার মুখে শুনেছিল রিদ খান এই শশী মেয়েটার সঙ্গে 5 বছর ধরে রিলেশনে আছে, সামনে হয়তো বিয়ে করবে। মায়ের মনে হলো এই দুজনের বিয়ে হলে মন্দ হবে না, বরং ভালোই হবে, দুজনকে মানাবে ভালো। তবে এত সুন্দরী গার্লফ্রেন্ড রেখে কেন যে রিদ খান মায়াকে পরকীয়ার মতন এত বাজে প্রস্তাব দেয় আল্লাহ জানে। এই লোকের আসলেই চরিত্রের সমস্যা আছে। আবার সরি বন্ধুরা। নয়তো সবসময় মায়ের সাথে কেন ঘাসাঘাসি করতে চাইবে এই লোক? ডাইনিংয়ে বসে সকলের হালকা পাতলা নাস্তা করার মধ্যে কোথা থেকে হুট করে আয়ান এসে ধূপ করে মায়ের মুখোমুখি একটা চেয়ারে বসে পড়ল ক্লান্তিতে। সকলে চমকে উঠে আয়ানকে কিছু বলবে তার আগে আয়ান শশীর হাত থেকে একটা শরবতের গ্লাস নিয়ে এক চুমুকে শেষ করল। ঠাস করে টেবিলের ওপর গ্লাসটা রাখতে রাখতে সরকারি চোখ গেল মায়া আর জুয়ের দিকে। চোখের পলকে আরিফ নাদিমকেও দেখে নিল এক পলক। কিন্তু মায়া মুখোমুখি বসায় আয়ন হাতের গ্লাসটা টেবিলে রাখতে রাখতে বলল, আরে ছোট বেআইন যে, তা ভালো আছো? মায়া বেশ উৎফুল্লতায় বলল, জি ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? এই তো ঠিকঠাক, বোনের বিয়ের শপিং করা শেষ? জি ভাইয়া শেষ। তাহলে তো বেশ বড় সড়ো ঝামেলা চুকিয়ে ফেলেছো তো। মেয়েদের শপিং, বাপরে সাংঘাতিক ঝামেলা। আয়নের কথায় মায়া ঠোঁট প্রসারিত করে হাসলো। আয়নের চোখে লাগার মতো বিঁধল সেই হাসিটা। তারপরও সে কৌশলে চোখ সরিয়ে তাকালো মায়ার পাশে বসা জুয়ের দিকে। মনোযোগ সহকারে ফল খাচ্ছে সে। আয়ন একে একে আরিফ নাদিমের সঙ্গে কুশলাদি বিনিময় করে। যদিও সে নাদিমকে চিনে না, কিন্তু তারপরও যেহেতু আরিফের সঙ্গে বসা, তার মানে মায়াদের কোনো আত্মীয় হবে ভেবেই সৌজন্য বজায় রেখে কথা চালালো আয়ন নিজের মধ্যে। আয়নের কথার ফাঁকে হিনা খান জানতে চেয়ে বলল, তুই এই সময় এই বাড়িতে? তোর না ডিউটি আছে রাতে? আছে নানু, কিন্তু 3 ঘন্টার নিভ নিয়েছি। তুই কি একা এসেছিস? রাদীপ আসেনি? না, রাদীপ দেশে নেই, রিদকে সঙ্গে নিয়ে এসেছি। হিনা খানের আর কিছু বলার আগে শশী পাশ থেকে উৎফুল্লতা দেখিয়ে জানতে চাইল, রিদ ভাই এসেছে বুঝি? আয়ন এক পলক মায়াকে দেখল, বেশ স্বাভাবিকভাবেই খাচ্ছে। শশী যে রিদের কথা জানতে চাইছে আয়নের কাছে, সেটা নিয়ে কোনো ভাবান্তর দেখা গেল না মায়ার মধ্যে। আয়ন বুঝতে পারলো মায়া এখনও রিদের সঙ্গে বৈবাহিক সম্পর্কে অবগত নয়। আয়ন মায়ের থেকে দৃষ্টি সরিয়ে শশীর লাজুক মুখটার দিকে এক পলক তাকিয়ে উত্তর দিতে দিতে বলল, হ্যাঁ এসেছে তোর রিদ ভাই, গিয়ে দেখ বাইরে পেয়ে যাবে। আয়নের কথায় শশী এক গ্লাস শরবত তুলে দ্রুততায় ছুটল বাহিরের দিকে রিদের উদ্দেশ্যে। হিনা খান, আরাফ খান শশীর লাজুকতার মুখটা দেখে হাসলো। আয়ন এতক্ষণে জুয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আয়ন এসেছে পর থেকে এই নিয়ে বেশ কয়েকবার জুইকে সে আর চোখে পরখ করেছে, কিন্তু মেয়েটা সেই কখন থেকে মনোযোগ দিয়ে নাস্তা খেয়েই যাচ্ছে, আয়নকে চোখের দেখা পর্যন্ত দেখছে না। আশ্চর্য